আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রবল বর্ষণে দেশে বন্যা পরিস্থিতির অবনতি। ফেনী ও নোয়াখালীতে নতুন করে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। বৃষ্টিতে চরম দুর্ভোগে কর্মজীবী মানুষ। দেশের গণতন্ত্র ফেরাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা সহ জড়িত প্রত্যেকের বিচার দাবি। বিএসএফ এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে, চুয়াডাঙ্গায় জুলাই পদযাত্রায় বললেন এনসিপি নেতারা। জনগণকে সীমান্ত হত্যা প্রতিহতের আহ্বান। জুলাই বিপ্লব দমনে গুলি চালানোর অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন, বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন। প্রমাণ হিসেবে ব্যবহার করবে ট্রাইব্যুনাল। এবং প্রবাসী কর্মীদের ৯৭% বিদেশ যাচ্ছেন অবৈধ এজেন্টের মাধ্যমে। ওকাপের গবেষণা নিরাপদ অভিবাসন নিশ্চিতে আইন সংস্কারের তাগিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাগরে লঘুচাপের কারণে টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ফেনীতে কয়েক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ডুবে গেছে নিম্নাঞ্চল। নোয়াখালীর অনেক এলাকাও ডুবেছে পানিতে। ভোলায় ভারী বৃষ্টিতে ভেঙে গেছে নৌঘাট, বন্ধ রয়েছে সব ধরনের লঞ্চ চলাচল। খাগড়াছড়িতে দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা। এছাড়া লঘুচাপের প্রভাবে প্লাবিত হয়েছে সাতক্ষীরা নিচু এলাকাগুলো। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে মুহুরী, হালদা, সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্লাবিত হচ্ছে। শত শত গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। পানির তোরে ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের, গবাদি পশু, হাঁস মুরগির খামার। সকালে ফেনী শহরের জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও ভারী বৃষ্টি আর উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর পানির তোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি বইছে বিপদসীমার 95 সেন্টিমিটার ওপর দিয়ে। এতে পানিবন্দী অন্তত 20 গ্রামের প্রায় 15,000 মানুষ। ফেনীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 306 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন আমাদের তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মূল্য এখানে থাকলো, এখানে এখন আমরা কি করব? এখন খাড়ের উপর আমরা নিরাপদ না, খাড়ের উপর পর্যন্ত পানি উঠছে। আইনত তো কোনো মানুষ আসি আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে। দ্বিতীয়ত বাড়ি ঘরে মাল সামান আলো, জিনিসপত্র, পুকুরের মাছ গাছ লই সবই শেষ। যদি আপনার বেড়িবাঁধ গুলা দেওয়া হতো বা সুন্দরভাবে দেওয়া হইলে আপনার যে পানিটা আসতো না। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এতে ডুবে গেছে এই অঞ্চলের বেশিরভাগ এলাকা। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে জেলায় একদিনে পানি বেড়েছে 17 সেন্টিমিটার। 5 দিনের টানা বর্ষণে উপকূলীয় জেলা ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার। বিভিন্ন স্থানে ভেঙে গেছে লঞ্চঘাট। এদিকে নিম্নচাপের কারণে নদী উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা থেকে বিভিন্ন রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বেশ কয়েকটি বিপজ্জনক এলাকায় বসবাসকারীদের সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। স্থানীয়দের সতর্ক করার জন্য করা হচ্ছে মাইকিং। সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় ভারী বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে বসতঘর, ভেসে গেছে ফসলের ক্ষেত, মৎস্যঘের, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম বিপাকে বানভাসী মানুষ। সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায়, গত 24 ঘন্টায় সাতক্ষীরায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর ছাড়া দেশের 7 বিভাগে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফেনীতে 24 ঘন্টায় 399 মিলিমিটার ও ঢাকায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধস ও জলজটের সতর্ক করা হয়েছে।
এদিকে টানা বৃষ্টি ও যানজটে ভোগান্তি হচ্ছে কর্মজীবীদের। মিজান শাহজাহানের রিপোর্ট। একদিকে বৃষ্টি, অন্যদিকে যানজট, ফলে বিপাকে পড়েন কাজের জন্য বাইরে বের হওয়া মানুষ। নির্ধারিত গন্তব্যের যানবাহন না পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ভিজতে দেখা যায় অনেককে। বৃষ্টির জন্য গাড়ি ঘোড়ার খুবই সমস্যা হচ্ছে, আর গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। বৃষ্টির ভিতরে একটু খারাপই, কারণ গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, জার্নি একটু কষ্ট। ট্রাফিক পুলিশ বলছে, বৃষ্টির পানি জমার কারণে যানবাহন বিকল হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় তাদের। দুইটা গাড়ি নষ্ট হয়েছে পরপর, এই গাড়িগুলো সরাইতে হচ্ছে। সরানোর কারণে আপনার হচ্ছে যে এই লেট হয়েছে। যে অফিস টাইমে গাড়ি জমে গেলে সেটা তো কমাইতে একটু সময় লাগে। এদিকে বৃষ্টি হচ্ছে, যে কারণে এই চারপাশে একটু গাড়ি জমে গেছে। রংপুরের মিঠাপুকুরের বাদল মিয়া ঢাকার শহরে রিকশা চালিয়ে যার সংসার চলে, ঝড় বৃষ্টিতে তার কি ঘরে বসে থাকার উপায় আছে? গ্রামে চালাম, মনে করো গাড়ি না বাই করলেও টাকা নিব, বাই করলেও টাকা নিব, তার জন্য আমাকে চলতে হবো, খাওয়াতে হবো। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে একটা লঘুচাপ আছে, এর প্রভাবে প্রচুর মশারা বাংলাদেশের ভিতরে আসতেছে। আর হচ্ছে যে অ্যাক্টিভ মনসুন যে বায়ু প্রবাহ যেটা আছে সেটা সক্রিয়। এটা দুটোর যোগফলেই আমরা উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আগামী 2-3 দিন হয়তো একটু কমবে, তারপরে আবার 12-13 তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়ার সম্ভাবনা আছে। 2-1 দিন বিরতি দিয়ে আবারও সারা দেশে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এই সময়ের বৃষ্টিপাতে সাইক্লোনের সম্ভাবনা নেই, তবে এ সময় জোয়ার ভাটার প্রভাবে নদীতে পানি বাড়বে, ফলে বাড়তে পারে নদী ভাঙন। এ কারণে দক্ষিণাঞ্চল সহ নদী ভাঙন কবলিত এলাকায় অধিক সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যত দ্রুত দেশকে নির্বাচনী মহাসড়কে আনা যাবে দেশের জন্য ততই মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের 2 উপদেষ্টাকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশকে সবাই মিলে বাঁচাতে হবে, এজন্য অনতিবিলম্বে নির্বাচন প্রয়োজন। এই সময় মির্জা ফখরুল বলেন, জুলাই গণহত্যার সাথে শেখ হাসিনা সহ যারা জড়িত সবার বিচার হতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের 2 উপদেষ্টা প্রবীণ চিকিৎসক অধ্যাপক আব্দুল কুদ্দুস ও অধ্যাপক সিরাজ উদ্দিনকে দেখতে যান বিএনপি মহাসচিব। তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। নানা দাবি তুলে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষকে ভোট বঞ্চিত রাখার আর কোনো সুযোগ নেই। দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলবে। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের সবচেয়ে বড় শিকার বিএনপি। জুলাই গণহত্যার জন্য এককভাবে শেখ হাসিনা দায়ী দাবি করে জড়িত প্রত্যেক ব্যক্তি ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার চান মির্জা ফখরুল। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। সুতরাং তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। পরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান। গুনিয়ে এই শিল্পীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব। আমি আহ্বান জানাবো যে বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন সীমান্তে 54 বছর ধরে সাধারণ মানুষকে হত্যা করেছে বিএসএফ। দেশবাসীকে এই হত্যাযজ্ঞ প্রতিহতের আহ্বান জানান তিনি।
দুপুরে চুয়াডাঙ্গার হাসান চত্বরের পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে চুয়াডাঙ্গার হাট বোয়ালিয়া থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতারা। প্রতিনিধি রফিক রহমানের তথ্য ছবিতে রিপোর্ট মাছারুল হক মুহাজিরের। দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা যান সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। এ উপলক্ষে জেলার হাট বোয়ালিয়া ও আলমডাঙ্গাতে হাজির নাহিদ, হাসনাত, সামান্তারা। বৃষ্টি উপেক্ষা করেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শত শত মানুষ হাত নেড়ে বরণ করে নেয় তাদের। দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় 24-এর শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি বদ্ধপরিকর বলে জানান এনসিপি নেতারা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আলমডাঙ্গার মাটিতে আর নেক্সট টাইম যদি চাঁদাবাজির কোনো চিন্তা করেন, পিটিএসকে ছাড় তুলে ফেলবো। দেশের মানুষ বাংলাদেশকে যেই জায়গায় দেখতে চেয়েছিল, আরেক জুলাই আসার পরও এই এক বছরে বাংলাদেশকে আমরা সেই জায়গায় এখন পর্যন্ত দেখতে পাইনি। তাই আমাদেরকে একটা অভ্যুত্থানের পরে নতুন একটি রাজনৈতিক দল করতে হয়েছে। গেল 16 বছর নির্বিচারে সীমান্তে হত্যা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়, এটি একটি ভারতীয় খুনি বাহিনী। বিবিসি একটা রিপোর্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। এ সময় যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে আছেন তাদের বয়কট করার আহ্বানও জানান নাহিদ ইসলাম। যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্বের পক্ষে আছে, আপনারা তাদেরকে বয়কট করুন। জনগণের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলুন। চুয়াডাঙ্গার মানুষের উন্নয়ন, চুয়াডাঙ্গার মানুষের শিক্ষা, কর্মসংস্থান এর পক্ষে দাঁড়ান। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আপনাদের সাথে থাকবে। চুয়াডাঙ্গার পথসমাবেশ শেষে ঝিনাইদহে পথসভা ও পথসমাবেশ করে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম সহ ডাক্তার তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার রাতে মেহেরপুরের মুজিবনগরে এনসিপির কার্যালয় উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 3টা মূলমন্ত্র এবং এই ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল এই মুজিবনগর থেকে। মাছারুল হক মুহাজির, এটিএন বাংলা। জুলাই বিপ্লব দমনে গুলি চালানোর অনুমতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশনের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। ওই ফোনালাপ এখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন এর স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। গুলি করলে মরে একটা, বাকিটি যায় না স্যার। এইটাই হলো সবচেয়ে আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এক পুলিশ কর্মকর্তার এই আলাপ কাঁপিয়ে দেয় সারা দেশ। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন বিক্ষোভ দমনে মেরেই ফেলতে হবে? বিবিসিআই প্রতিবেদন বলছে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের এই নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। 2024-এর 18 জুলাই এক কর্মকর্তার সাথে কথোপকথনের ফাঁস হওয়ার রেকর্ড পরীক্ষা করে তারা বলছে, এটিতে এডিট করার বা কোনো রকমের পরিবর্তনের প্রমাণ তারা পাননি। বিচার করো। 36 দিনের আন্দোলনের সময়কার শত শত ভিডিও, ছবি, ডকুমেন্ট বিশ্লেষণ করেছে বিবিসি। সিসিটিভি ফুটেজ, ড্রোন ভিডিও এবং প্রত্যক্ষদর্শীর সহায়তায় তারা দেখিয়েছে পুলিশ বাহিনী কিভাবে নির্বিচারে গুলি চালাচ্ছে। সবগুলোকে অ্যারেস্ট করতে বলছিলাম, সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পাবো ধরে ফেলবে। ওই ফোনালাপ এখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
প্রসিকিউটর। দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব। এসএম আশরাফ, এটিএন বাংলা। দাতাদের পরামর্শে নয় বরং দেশের স্বার্থে অর্থনৈতিক সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ব্যাংকগুলো খেলাপি ঋণের সঠিক তথ্য দেয় না অভিযোগ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন। রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং ও অডিটিং সামিটে এসব কথা বলেন তারা। শরফুল আলমের রিপোর্ট। অ্যাকাউন্টিং ও অডিট সামিটে বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন অনেকেই। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, আর্থিক প্রতিবেদনের দুর্বলতার কারণে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম, লুটপাট, আর্থিক কেলেঙ্কারির সংখ্যাও। দেশের স্বার্থে অডিটরদের স্বচ্ছতার সাথে প্রতিবেদন তৈরি করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। SSC is investigating into IFIC's Amar bond scam. One single Mr. Rahman cannot alone preside over such an unbelievable fraud unless he was assisted by the professionals we see happily loitering around. Have piloted 20 banks and the other 41 banks will be piloted by the end of this year and it will be done. We are also going to implement IFRS 9 for all banks. অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, দেশে 18 লাখ রিটার্ন জমা দেয়া হলেও 70 ভাগই জিরো রিটার্ন সাবমিট করেছেন, যা বিশ্বাসযোগ্য নয়। দেশের উন্নয়নে আর্থিক খাত সংস্কার খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। অনেক বাধা বিপত্তি আসছে, দাতা সংস্থা আছে বা যারা লেন্ডার আছে, দে আর গিভিং ভেরি গুড সাপোর্ট এবং এটা ফর রিজন দ্যাট এই যে রিফর্মগুলো করছে এটা কিন্তু আমাদের নিজস্ব তাগিদে এবং নিজের জন্য। অনেকে বলে IMF বলেছে দেখে এই অর্থ উপদেষ্টা এটা করেছে। দেশ ও অর্থনীতির স্বার্থে সবাইকে নিজ নিজ জায়গা থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ও ভুটানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করার আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভুটান বাংলাদেশের অবকাঠামোগত সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহার করতে পারে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামুদ দর্জি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে ভুটান ও বাংলাদেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সার্কের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। প্রবাসী কর্মীদের মাত্র ৩% লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যান। বাকি ৯৭% যাচ্ছেন অবৈধ সাব এজেন্টের মাধ্যমে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ফলে বেশিরভাগ কর্মী মৌলিক মানবাধিকার বঞ্চিত। নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকারকে ব্যবস্থা নেওয়া ও বিদ্যমান আইন সংস্কারের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম চালিকা শক্তি প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স। প্রতি বছর গড়ে দেশে আসছে ২৫০০ মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয়। প্রতি বছর বিদেশে যাচ্ছে ১০ লাখেরও বেশি কর্মী, কিন্তু আশানুরূপ প্রবাসী আয় নেই বলে অভিযোগ বিভিন্ন মহলের। অভিবাসীদের জন্য ন্যায় বিচার এখনও বহুদূর, এ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ওকাপ বলছে ৯৭% কর্মী এখনও বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছেন না। গত ১.৫ বছরে বিএমইটির সালিসি শাখায় দাখিল করা ১১৪টি অভিযোগ পর্যালোচনা করে সংস্থাটি বলছে, এভাবে বিদেশে যাওয়া ৪৭% পুরুষ এবং ৩৪% নারী থাকা, খাওয়া ও নিরাপদ স্যানিটেশন সহ মৌলিক অধিকার বঞ্চিত। আবার নারীদের ৯৪%ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। তাই বাধ্য হয়ে এদের ৩৬% মাত্র ৩ মাসের মাথায় ফিরে আসছেন দেশে। এতে প্রভাব পড়ছে প্রবাসী আয়ে।
আজকে থেকে 20 বছর আগে আমি সৌদি আরবে দেখেছি কর্মীরা যে বেতন পেত এখন তার চেয়ে কম। তার মানে কি একই লোক আমরা পাঠিয়েছি যেন তেন ভাবে এই যে গোড়ায় যে খরচ আমাদের রিক্রুটমেন্টে, তার ফলে আমাদের রেমিটেন্সও কমেছে এবং তার তো প্রবলেম বেশি হবে, সে কাজ করবে, এটি তো খুব স্বাভাবিক। রিক্রুটিং এজেন্সি অথবা যারা মিডলম্যান আছে বা সাব এজেন্ট আছে তারা কিন্তু আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে 4-5 লাখ টাকা পর্যন্ত দিয়ে দিচ্ছে। কম্পেনসেশনের কোনো গাইডলাইন কি আছে? আরবিট্রেশন যখন হয় 20,000, 1,70,000, কেন এটা? ন্যায্যতা বা জাস্টিসের আমাদের যেমন 13 আইন বলেন 18 আইন বলেন কোথাওই আমরা জাস্টিসের বিষয়ে আলাদা কোনো অংশ নেই, অ্যাক্সেস টু জাস্টিসের। এবং আমি যখন ন্যায় বিচার বলছি অভিবাসীর ক্ষেত্রে আসলে ন্যায় বিচারের মধ্যে কি কি পড়ছে এই সংজ্ঞাটা কিন্তু নাই। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বলছেন পুরনো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। যে জঞ্জাল ওখানে তৈরি করা হয়েছে বুঝছেন, আপনি ঢুকে সব ঘন্টাখানেক থাকছে আপনি বুঝবেন না এটা মন্ত্রণালয় নাকি যন্ত্রণালয়। এই সরকার চালাচ্ছে কিন্তু জিরো চালাচ্ছে কিন্তু এনজিও লোকজন, খেয়াল করছেন আপনারা? তাদের ভাবনাটা আমরা একটু আলাদা আছে, আউট অফ দ্য বক্স। আমাদের যেটুকু সাধ্য আমরা আমাদের টিম দিয়ে চেষ্টা করি, আপনারা আমাদের সঙ্গে আসেন, এনগেজমেন্ট বাড়ান। অভিবাসন প্রত্যাশীদের কোনো সাব এজেন্ট বা আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ না যাবার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পতিত স্বৈরাচারের দোসর ও সহযোগীরা যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজধানীর মেরুল বাড্ডা থানা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপিতে কোনো চাঁদাবাজ দুষ্কৃতিকারীর স্থান হবে না জানিয়ে জনকল্যাণে নেতাকর্মীদের আরও বেশি কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ সম্পাদক MA কায়ুম বলেন, আগামী জাতীয় নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে, তাই তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনসম্পৃক্ততা বাড়িয়ে নেতাকর্মীদের তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। যুবদল নেতা আরিফ হত্যা মামলায় হাতিরঝিল থানার মামলায় সুব্রত বায়েনকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আব্দুল ওয়াহাব সুব্রত বায়েনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 23 জুন তাকে এই মামলায় গ্রেফতার দেখায় আদালত। গত 19 এপ্রিল রাতে হাতিরঝিলে যুবদল নেতা আরিফ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বায়েনের সহযোগী মাহফুজুর রহমান বিপু সহ 10 জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। কুমিল্লার মুরাদনগরে 3 জনকে পিটে হত্যার ঘটনায় গ্রেফতার 8 জনকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে 7 দিনের রিমান্ড চেয়ে কড়া নিরাপত্তায় তাদেরকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। পরে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 4 জুলাই মুরাদনগরের করইবাড়ি এলাকায় মাদক কারবারের অভিযোগ এনে নিজ বাড়িতে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রোকসানার বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে 38 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 25 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের দুগ্ধ খাতে টেকসই শুভজায়ন নিশ্চিতে শুরু হলো ডেইরি ভ্যালু চেইন ফোরামের যাত্রা। রাজধানীর একটি অভিজাত হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডেনমার্ক সরকারের অর্থায়নে এই প্রকল্পে আগামী 5 বছরে 10,000 খামারির আয় 30% বৃদ্ধি এবং 30% গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে সলিডারিডাড নেটওয়ার্ক, এশিয়া, আরলা ফোর্স, প্রাণ ডেইরি, সেগেস ইনোভেশন, IDRN, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যানিশ এগ্রিকালচার অ্যান্ড ফুড কাউন্সিল সহযোগী হিসেবে কাজ করবে। I encourage all of you, from my side, government side, private companies, farmers,
farmers organizations, non-government organizations to continue working together for fostering the growth of dairy value chain. বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025-এর জাতীয় দল ও কার্যনির্বাহী কমিটিকে দিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোহাম্মদ মনসুরুল হক বলেন, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বিজয়ী দল। মনির হোসেন তোপুর রিপোর্ট। অর্থনৈতিক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বিষয়ক প্রতিযোগিতা বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025। এবারের আসরের সেরা 5 জন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আজারবাইজানে হতে যাওয়া আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে। প্রতিযোগিতাতে অংশ নেয়া জাতীয় দল ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মতবিনিময় করেন। আয়োজকদের আশা, এবার স্বর্ণ পদক নিয়ে ফিরবেন তারা। এদের মধ্য থেকে বেশ কয়েকজন গোল্ড মেডেল অর্জন করবে, যেটা বাংলাদেশের জন্য প্রথমবারের মতো হবে। এই আশায় আমরা আগাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে আমরা এই 5 জনকে নিয়ে এসেছি এবং তারা হচ্ছে বাংলাদেশের টপ 5। সো এই টপ 5 থেকে ইন্টারন্যাশনালি টপ 1-এ যাবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করব এবং তাদের মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বকে দেখিয়ে দিবে যে বাংলাদেশও কিছু করতে পারে এবং বাংলাদেশও কিছু অর্জন করতে পারে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আগামী 20 থেকে 29 জুলাই অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় এই শিক্ষার্থীরা অংশ নেবে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ইউনানি ও আয়ুর্বেদিক শাস্ত্রে চিকিৎসকদের সমস্যার সমাধানে বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের কাছে স্মারকলিপি দিয়েছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের শিক্ষার্থীরা। রাজধানী ইন্দিরা রোডের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের বেশ কয়েকটি দাবি তুলে ধরেন তারা। এর মধ্যে রয়েছে 1983 সালে জারি করা অধ্যাদেশের শাসন নিশ্চিত করা, আগামী 24 ঘন্টার মধ্যে বৈষম্যমূলক সিদ্ধান্তগুলো বাতিল করার দাবিও জানান শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশকৃত শিক্ষার্থীদের চিকিৎসক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আইন মানা ও নতুন আইন প্রণয়ন করা হলে সেখানে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের নাম অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার 2 প্রদেশ ক্রুস্ক এবং বেলগোরোদে দখলের হুমকি দিয়েছেন ইউক্রেনের সেনা প্রধান জেনারেল আলেকজান্ডার সাইরিস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জেনারেল সাইরিস্কি জানান, রাশিয়া ইউক্রেন সীমান্ত ঘেঁষা এই 2 প্রদেশ শিগগিরই দখল করবে ইউক্রেন। গত বছরের মাঝামাঝি ইউক্রেনীয় সেনারা ক্রুস্ক প্রদেশ দখল করেছিল। ক্রুস্কে দখলমুক্ত করতে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র সংঘাত হয়েছিল। এতে দুপক্ষেরই হাজার হাজার সেনা নিহত হয়। 6 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর রুশ সেনারা ক্রুস্ক দখল নেয়। চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে মেলখুম ট্রেইল ভ্রমণে গিয়ে 2 পর্যটকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গালিব ও হৃদয়। তাদের বাড়ি ফেনী বলে জানা গেছে। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে তিনি এনসিটি 2 জেটি এলাকায় কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম, এই প্রেস পয়েন্টে কন্টেইনার এক্সামিন কার্যক্রম এবং সিটিএমএস ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম কার্যক্রম পরিদর্শন করেন। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এনসিটির দায়িত্ব গ্রহণের ফলে বন্দরের কর্মকাণ্ডে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে বন্দরের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশাবাদ জানান তিনি। চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার, বন্দর চেয়ারম্যান এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের এমডি সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর।
ব্রাজিলের দল ফ্লুমিনেন্সের জয়যাত্রা থামিয়ে দিল চেলসি। ঘরের সূত্র বিভীষণ ব্রাজিলিয়ান খেলোয়াড় জোয়া পেদ্রো জোড়া গোল দিয়ে নিজ দেশের দল ফ্লুমিনেন্সকে বিদায় করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল ইংলিশ জায়ান্টরা। এদিকে অন্য সেমিতে রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। পরাগ আরমানের রিপোর্ট। যে ক্লাবের আলো বাতাসে বেড়ে ওঠা, পেদ্রো হয়ে ওঠা, সেই ক্লাবের বিপক্ষে গোল করলে কি বিষণ্ণতা এসে ভর করে? চেলসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোর চেয়ে ভালো করে এই অনুভূতির ব্যাখ্যা কেউ দিতে পারবে না। তার জোড়া গোলেই সাবেক ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি। 2011 সালে ফ্লুমিনেন্সের যুব দলে ক্যারিয়ার শুরু করেছিলেন জোয়াও পেদ্রো। টানা 8 বছর 2019 সাল পর্যন্ত ছিলেন এই ক্লাবে। পেশাদারিত্বের বাজারে কদর বাড়ায় বিভিন্ন দল হয়ে এবারই প্রথম যোগ দিলেন পেদ্রো চেলসিতে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 18 মিনিটে চেলসিকে এগিয়ে দিয়ে অভিষেকটা রঙিন করে তোলেন পেদ্রো। বিরতির পরও ফোকাসটা নিজের দিকেই টেনে নেন। খেলার 56 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। আর এই জয়ে চেলসি নিশ্চিত করল ক্লাব বিশ্বকাপের অল ইউরোপিয়ান ফাইনাল। এদিকে অন্য সেমিফাইনালে রাত 1টায় উয়েফা চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইকে চ্যালেঞ্জ জানাবে রিয়াল মাদ্রিদ। জয়ী দল আগামী 14 জুলাই শিরোপা জয়ে অল ইউরোপিয়ান ফাইনাল লড়বে, যেখানে তাদের অপেক্ষায় আছে পেপ গার্দিওলার দল চেলসি। পরাগ আরমান, এটিএন বাংলা। ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে 6 খুদে গণিতবিদ। বাংলাদেশের গণিত দল এবার 21তম বারের মতো আইএমওতে অংশ নিচ্ছে। এবছর প্রতিযোগিতায় বাংলাদেশ সহ শতাধিক দেশের অন্তত 600 প্রতিযোগী অংশ নিচ্ছে। আগামী 14 জুলাই অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে উদ্বোধনী এবং 19 জুলাই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ বাংলাদেশ দলের 6 সদস্যকে পরিচয় করিয়ে দেন। বাংলাদেশ দলের দলনেতা ও কোচ ডক্টর মাহবুব মজুমদার, উপদল নেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মনির হাসান এবং পর্যবেক্ষক ও অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়োজিৎ ভুইয়া 6 প্রতিযোগীকে নিয়ে 12 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রবল বর্ষণে দেশে বন্যা পরিস্থিতির অবনতি। ফেনী ও নোয়াখালীতে নতুন করে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। বৃষ্টিতে চরম দুর্ভোগে কর্মজীবী মানুষ। দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা সহ জড়িত প্রত্যেকের বিচার দাবি। বিএসএফ এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে। চুয়াডাঙ্গায় জুলাই পদযাত্রায় বললেন এনসিপি নেতারা। জনগণকে সীমান্ত হত্যা প্রতিহতের আহ্বান। জুলাই বিপ্লব দমনে গুলি চালানোর অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন প্রমাণ হিসেবে ব্যবহার করবে ট্রাইব্যুনাল। এবং প্রবাসী কর্মীদের 97% বিদেশ যাচ্ছেন অবৈধ এজেন্টের মাধ্যমে। ও কাপের গবেষণা নিরাপদ অভিবাসন নিশ্চিতে আইন সংস্কারের তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।